লেখিকা তাপসী দত্তের দাদামণি। রংচটা গ্রিলের গেটটা খুলে বাড়িতে ঢুকতেই মনটা কেমন যেন হু হু করে উঠল। বাগানটা শুকনো পাতা আর আগাছায় ভরে গেছে। দেখে বোঝাই যাচ্ছে বহুদিন বাগানে কারো হাত পড়েনি। পেয়ারা গাছটা ডালপালা বিস্তার করে পাঁচিলের বাইরে উকি মারছে। জবা গাছটা, টগর গাছটা তাদের সব পাতা ঝরিয়ে ন্যাড়া হয়ে দাঁড়িয়ে আছে। অথচ কয়েক মাস আগে পর্যন্ত ছবিটা অন্যরকম ছিল। মা নিজের হাতে বাগান পরিষ্কার করতেন, বাগানের সব গাছ পরিচর্যা করতেন। 6 মাস হয়ে গেল মা আমাদের ছেড়ে চলে গেছেন। দাদামণির কথাটা ভাবতেই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। সত্যি তো, মা চলে যাবার পর আমার আর এ বাড়িতে আসা হয়নি। ধীর পায়ে গিয়ে বার কয়েক কলিং বেল বাজানোর পর দরজা খুলল দাদামণি। উস্কো খুস্কো চুল, গাল ভর্তি কাঁচা পাকা দাড়ি। দেখে মনে হচ্ছে এই কমাসে চেহারা বেশ ভেঙে গেছে। আর হবে নাই বা কেন? নিজে হাত পুড়িয়ে কি যে রান্না করে খায় কে জানে। তার ওপর কদিন ধরে জ্বরে ভুগে বিছানায় শয্যাশায়ী। একটু যত্ন আত্তি করারও কেউ নেই। উৎকণ্ঠা ভরে জিজ্ঞেস করলাম, কেমন আছো তুমি দাদামণি? এই তো রে, আছি রে, আয় খুকু, ভেতরে আয়। বাড়ির ভেতরের জরাজীর্ণ অবস্থা দেখে মনটা বিষাদে ভরে গেল। এই সেই বাড়ি যেখানে আমি আমার সবচাইতে ভালো দিনগুলো কাটিয়েছি। দাদামণি আমার থেকে 15 বছরের বড়। সেই 2.5 বছর বয়সে বাবাকে হারিয়েছি। বাবাকে ভালো করে মনেও পড়ে না। জ্ঞান হওয়া স্তক দেখছি দাদামণিকে সংসারের জোয়াল কাঁধে নিয়ে হাসি মুখে আমার আর দিদির সব আবদার বায়নাকা সামলেছে। দাদামণি ছিল আমাদের কাছে বট গাছের মতো, যার ছায়ার তলায় মা, দিদি আর আমি নিশ্চিন্ত আশ্রয়ে ছিলাম। নিজের রংচটা জামা আর ভাঙা সাইকেল নিয়ে সারা জীবন কাজ চালিয়ে দিয়েছে, কিন্তু আমাদের আবদার মেটাতে কখনো খামতি রাখেনি। অভাব ছিল, তার মধ্যেও ছিল এক চিলতে সুখের ছোঁয়া। কোনোদিনও বুঝিনি বাবার নামের ছায়া থেকে আমরা বঞ্চিত। আমাদের সুখের সংসারেও একদিন ছেদ পড়ল। কলেজের একটা ছেলের সাথে দিদি পালিয়ে গেল। সেদিন দাদামণি খুব ভেঙে পড়েছিল। সেদিন দাদামণিকে দেখে আমারও খুব কষ্ট হয়েছিল। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, তোমায় সুখ না দিতে পারি দাদামণি, কোনোদিন দুঃখ দেব না তোমায়। বাবার কথা আমার মনে নেই। দাদামণিকেই বাবার আসনে বসিয়েছি। দেখেছি নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে সারা জীবন শুধু আমাদের ভালো মন্দ নিয়েই কিভাবে ব্যস্ত থেকেছে দাদামণি। গ্রাজুয়েশন করার পর ভালো পাত্র দেখে দাদামণি আমার বিয়ে দিলেন। সঞ্জয় আক্ষরিক অর্থে সুপাত্র। একটা মণিহারি দোকান আছে সঞ্জয়ের। বিলাসিতা না থাকুক, সংসারে সচ্ছলতা আছে। শাশুড়ি মা খুব ভালো, এক কথায় ভালো পরিবার। স্বামী, শাশুড়ি মা আর আমায় নিয়ে 3 জনের সংসারে নতুন অতিথি বাবিনের আগমনে আমার সুখের ঝাঁপি পূর্ণতা পায়। বাবিনকে নিয়ে মাঝে মাঝে মা দাদামণির কাছ থেকে আসতাম। তখন বাবিনকে নিয়ে দাদামণির আহ্লাদের সীমা থাকতো না। দাদামণির আনন্দ মাখা মুখখানা দেখে আমার যে কি ভালো লাগতো। আমি, সঞ্জয় আর মা মিলে দাদামণিকে অনেকবার বিয়ের কথা বলে ব্যর্থ হয়েছি। দাদামণির সেই এক কথা, এই বেশ আছি মা বেটাই মিলে। এর মধ্যে আবার তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটানো কেন বাপু? বছরখানেক আগে আমার শাশুড়ি মা স্ট্রোকে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। সেই থেকে আমিও সংসারে আটকে পড়ি। মা চলে গেছেন প্রায় 6 মাস হয়েছে। এর মধ্যে অসুস্থ শাশুড়ি মাকে ফেলে আমার আর এ বাড়িতে আসা হয়ে ওঠেনি। এখন শরীর কেমন আছে? আমাকে বিয়ে দিয়ে এতটাই পর করে দিয়েছ, একটা খবর পর্যন্ত দাওনি। স্বপনদা না বললে তো কিছুই জানতে পারতাম না। কিছু খাওয়া দাওয়া করেছো তুমি দাদামণি? না রে, 2 দিন তো বিছানা ছেড়ে উঠতে পারিনি। ঘরে বিস্কুট ছিল, আজ তাও শেষ হয়ে গেছে। বুকের মধ্যে যেন কেউ সজোরে হাতুড়ি পেটা করলো। চোখ ফেটে জল আসছে আমার। কোনো রকমে চোখের জল সামলে নিয়ে বললাম, তোমার জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, এক্ষুনি তুমি আমার সাথে আমার বাড়ি যাবে। এখানে তোমায় একলা কিছুতেই থাকতে দিতে পারবো না আমি। জেদ করিস না খুকু, অসুস্থ শরীরে নিজের বিছানার মতো স্বস্তির জায়গা আর কিছু আছে নাকি? তাছাড়া সামান্য একটু জ্বর নিয়ে অত চিন্তা করিস না তো। এই এক হয়েছে দাদামণির দোষ।
নিজের সিদ্ধান্ত থেকে এক পাও টলানোর ক্ষমতা কারো নেই। একবার যখন না বলেছে তো তাকে হ্যাঁ করার সাধ্য আমার নেই। যাই হোক, ডক্টর সরকারের চেম্বারে দাদামণিকে চেক আপ করিয়ে দুদিনের মতো কিছু রান্না করে দিলাম। মাথায় একরাশ চিন্তা নিয়ে সেদিনের মতো দাদামণির কাছ থেকে বিদায় নিলাম। সঞ্জয় দোকান বন্ধ করে মা আর বাবিনকে সামলাচ্ছে। ওখানে যে কি হচ্ছে কে জানে। আমি ছাড়া ও বাড়ি অচল, তাই দাদামণির কাছে এসে থাকারও আমার উপায় নেই। সারা রাস্তা মাথায় বিভিন্ন চিন্তা ঘুরপাক খেতে লাগলো। মা যখন ছিল তখন একরকম ছিল, কিন্তু এখন সারা জীবন কিভাবে একা একা কাটাবে দাদামণি? যে করেই হোক দাদামণির নাটাকে হ্যাঁ করাতেই হবে। একটা বিয়ে দিয়ে দাদামণি জীবনটা গুছিয়ে দিতে পারলে তবেই আমার শান্তি। বাড়ি ঢুকতে গিয়ে হোঁচট খেলাম। বাড়ি লাগোয়া সিমেন্টের বেঞ্চটাতে লক্ষ্মীমণি বসে আছে। আরে লক্ষ্মী, কি ব্যাপার এই সময় তুমি এখানে? আমাকে দেখে ওড়নায় কোনো রকমে চোখটা মুছে দৌড়ে নিজের বাড়ির ভেতর ঢুকে গেল। আমাদের বাড়ি আর লক্ষ্মীমণিদের বাড়ির মাঝে একটা দেওয়ালের ব্যবধান। পাঁচিলের ওপারে কি হয় তা কিছুই অজানা নয় আমাদের কাছে। 5 বছর হলো বিয়ে হয়ে এসেছি এ বাড়িতে। সেই থেকে চিনি লক্ষ্মীমণিকে। নামের মতো তার স্বভাবটিও ভারী লক্ষ্মীমন্ত। শাশুড়িমার কাছে শুনেছি 3 ছেলের পর লক্ষ্মীর জন্ম। লক্ষ্মীর জন্মের পর ওদের আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে। একমাত্র মেয়ের জন্মের পর ঘরে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পড়েছিল, তাই বাবা মা চোখের মণি করে রেখেছিলেন মেয়েকে। নাম রেখেছিলেন লক্ষ্মীমণি। বড় আদরে মানুষ লক্ষ্মীমণি, কিন্তু ভাগ্য তো চিরকাল কারো সহায় থাকে না। বিধাতা পুরুষ সুখের থেকে দুঃখের ভাগটাই বেশি লিখেছিলেন লক্ষ্মীমণির কপালে। লক্ষ্মীর যখন ক্লাস 9, এক পথ দুর্ঘটনায় বাবা মা দুজনকেই হারায়। ছোট থেকে আদরে বড় হওয়া লক্ষ্মীর জীবন অন্যদিকে মোড় নেয়। মায়ের ফেলে যাওয়া সংসারের দায়িত্ব এসে পড়ে লক্ষ্মীর ওপর। এভাবে কেটে যায় বেশ কয়েকটা বছর। লক্ষ্মীর দাদারা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে থা করে একে একে সংসারী হয়। একমাত্র বোনের বিয়ে দেওয়ার দায়িত্ব থেকে সবাই হাত তুলে নেয়। ধীরে ধীরে লক্ষ্মীমণি দাদাদের সংসারে বিনা মাইনের কাজের লোকে পরিণত হয়। এখন লক্ষ্মীকে দেখে আমার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। দাদামণির জীবন সঙ্গিনী লক্ষ্মীমণির থেকে ভালো আর কেই বা হতে পারে? ইস, এতদিন যে কেন আমার মাথায় এই বুদ্ধিটা আসেনি কে জানে। সঞ্জয়কে আমার মনের কথা বলাতে ও খুব উৎসাহ দেখালো। পাত্র পাত্রী ঠিক, কিন্তু বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? দুজনে মিলে বিস্তর আলোচনার পর ঠিক হলো সামনের রোববার বাবিনের 3 বছরের জন্মদিনের দিনই পাকা কথা সেরে ফেলা হবে। দাদামণি বা লক্ষ্মীমণির বাড়ির লোকেদের কাছ থেকে আমাদের প্ল্যানটা এই মুহূর্তে গোপন রাখা হবে। দাদামণির কাছ থেকে আসার পর রোজই ফোনে খবরাখবর নিচ্ছিলাম। দাদামণি এখন অনেকটাই সুস্থ। দাদামণির কাছে আবদার করলাম বাবিনের জন্মদিনে সকাল থেকেই আসা চাই। দাদামণি আমার আবদার কখনো ফেলেনি, এবারও মেনে নিল। পাশাপাশি বাড়ি হওয়ায় লক্ষ্মীমণির বৌদিদের সাথে আমার রিলেশন বেশ ভালো। রবিবার সকাল থেকে আমার কাজে হেল্পের জন্য লক্ষ্মীমণিকে চেয়ে নিলাম ওর বৌদিদের কাছ থেকে। লক্ষ্মীমণির হাতে রান্না বেশ ভালো। আমি হেল্পারের কাজে থেকে দুপুরে রান্নার দায়িত্ব ছেড়ে দিলাম লক্ষ্মীমণির ওপরে। এতে অবশ্য আমারও খানিকটা স্বার্থ আছে। লক্ষ্মীমণিকে দাদামণির সামনে প্রেজেন্ট করতে হবে তো। যদিও রাতে রান্নার লোক ঠিক করা হয়েছে। বাবিনের জন্মদিন উপলক্ষে 2-4 জন নিমন্ত্রিত আসবেন। যথাসময় দাদামণি এলেন। সাদা শার্ট আর কালো প্যান্টে বেশ সৌম্যকান্তি লাগছিল দাদামণিকে। চিরকাল এই পোশাকেই দেখে এসেছি দাদামণিকে। সাদা শার্টের সাথে কালো অথবা ছাই রঙা ধূসর প্যান্ট। সাদা রং আবার দাদামণির বড় প্রিয়। চুলে কয়েকটা রূপলি রেখা উকি মারছে। তবুও আমার 40 ঊর্ধ্ব দাদামণি এখনো যথেষ্ট হ্যান্ডু। দাদামণির একটা অভ্যেস আছে, বাইরে থেকে এলে 1 কাপ চা চাই। তা সে যত বেলাই হোক না কেন। রান্নাঘর থেকে চায়ের কাপটা লক্ষ্মীমণির হাতে দিয়ে বললাম, যাও তো দাদামণিকে চাটা দিয়ে এসো। ভালো মনেই যাচ্ছিল সে। আমি শুধু কানে কানে বললাম, বিয়ে করবে আমার দাদামণিকে? ব্যাস, আর যায় কোথায়? সে তো ভয়ে ঘেমে নেহে অস্থির। একরকম ঠেলেই তাকে দাদামণির কাছে পাঠালাম। কাপা কাপা হাতে চা দিতে গিয়ে এক কাণ্ড বাঁধিয়ে বসলো লক্ষ্মীমণি। চায়ের কাপ থেকে চা চলকে দাদামণির দুধ শুভ্র জামার বেশ খানিকটা অংশ রাঙা হয়ে গেল। লক্ষ্মীমণি তো ভয়েই অস্থির, কেঁদে ফেলে ফেলে অবস্থা একেবারে।
এরকম কিছু একটা হবে আজ করে আমি লক্ষ্মীমণিকে চা দিয়ে পাঠিয়েছিলাম, বা বলা ভালো এরকমটাই চাইছিলাম আমি। ওই যে লক্ষ্মীমণির কানে যে মন্ত্রটা দিয়েছিলাম চা নিয়ে যাওয়ার আগে, এটা তারই ফল। লক্ষ্মীমণি বেজায় লাজুক কিনা, যে বাইরের কারোর সাথে ওঠা বসা করেনি কোনোদিন, তাকে যদি বিয়ের কথা বলা যায়। যাকগে, আমি রান্নাঘর থেকে দৌড়ে এলাম, বললাম, এত ভয় পাওয়ার কি আছে লক্ষ্মী, ভুল তো মানুষ মাত্রই হয়, তুমি চিন্তা করো না, আমি দাদামণিকে অন্য ড্রেস বার করে দিচ্ছি। এতকাল লক্ষ্মীমণি জেনেছে ভুল করলে গালমন্দ আর অপমান সহ্য করতে হয়। আমার কাছ থেকে অপ্রত্যাশিত ভালো ব্যবহার পেয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি জানি ও এখন ওড়নায় মুখ লুকিয়ে অনেকক্ষণ কাঁদবে। কাঁদুক, কাঁদলে মনের ভার লাঘব হয়। তোমার বুকে যত দুঃখ জমে আছে আজ তা হালকা করো, তোমার সুখের দিন এলো বলে। এই সিচুয়েশনে স্বভাবত দাদামণি হতভম্ব হয়ে গেছে। ও লক্ষ্মীমণি আমাদের পাশের বাড়িতে থাকে, ভারী ভালো মেয়ে, জানো তো। ও দুঃখী আর খুব অসহায়। তোমার কোনো অবিবাহিত বন্ধু থাকলে বলো না দাদামণি, ওর বিয়ের ব্যবস্থা করব। দাদামণি কোনো উত্তর দেয় না, শুধু ওর চলে যাওয়া দরজার দিকে একদৃষ্টে চেয়ে থাকে। দুপুরের খাবারটা দাদামণিকে আমি পরিবেশন করলাম। দাদামণিকে তৃপ্তি করে খেতে দেখে আত্মসুখ অনুভব করলাম। 6 মাস ধরে লোকটা হাত পুড়িয়ে রান্না করে খাচ্ছে। কেমন রান্না হয়েছে গো দাদামণি? রান্নার হাতখানা বেশ খাসা হয়েছে তোর খুকু। আমি রান্না করিনি গো দাদামণি, সব রান্না লক্ষ্মী করেছে। যার বউ হয়ে যাবে না তার ভাগ্য একদম খুলে যাবে। দাদামণির মুখের রেখায় কি কোনো পরিবর্তন হলো? ঠিক বোঝা গেল না। দুপুরের খাওয়া দাওয়ার পার চুকিয়ে আমি আর সঞ্জয় গেলাম দাদামণির কাছে। সোজাসুজি কথা বলতে হবে। বাবিনকে নিয়ে খেলতে ব্যস্ত দাদামণি। বাবিনও মামার খুব ন্যাওটা, মামাকে পেলে আর সবাইকে ভুলে যায়। তোমার সাথে একটু কথা ছিল দাদামণি। হ্যাঁ বল, কি কথা? কোনো রকম ভনিতা না করে বললাম, লক্ষ্মীমণিকে তোমার কেমন লাগলো? কিছুক্ষণ চুপ থাকার পর, ভালোই লাগলো। কিন্তু কেন বলতো? তুমি কি পারো না লক্ষ্মীকে বিয়ে করে ওকে একটা সুন্দর জীবন দিতে? দাদামণি নিরুত্তর। আমি আবার বললাম, তুমি কি পারো না একটা দুঃখী মেয়েকে উদ্ধার করতে? তোমার একজন ঘরনের প্রয়োজন আর লক্ষ্মীর একটা ঘরের প্রয়োজন। তোমরা দুজনে কি গাঁটছড়া বাঁধতে পারো না? কেন তোরা আমায় নিয়ে পড়লি বলতো? এই তো বেশ আছি, বুড়ো বয়সে মাথায় টোপর পরানোর শখ হলো কেন? মোটেই তুমি বেশ নেই দাদামণি, এই বয়সে কি ছেলেরা বিয়ে করে না? দাদামণির ঠোঁটের কোণায় যেন এক চিলতে হাসির রেখা দেখা গেল। তাহলে আজকেই পাকা কথাটা সেরে ফেলি, কি বলো? জানি না, তোরা যা ভালো বুঝিস কর। আমার একটা লাল ঢাকাই জামদানি গোল্ডেন ব্লাউজ দিয়ে পরালাম লক্ষ্মীকে, সাথে ছোট্ট টিপ, হালকা লিপস্টিক। তাতেই যেন অপরূপা লাগছে লক্ষ্মীকে। আসলে ওকে কোনোদিন সাজগোজ করতে দেখিনি আমি। 35-এর আশেপাশে বয়স হবে লক্ষ্মীর। ছিপছিপে চেহারা, শ্যামলা রং, সুন্দর না হলেও চেহারায় আলগা চটক আছে। লক্ষ্মীর দাদা বৌদিদের একটু আগেই আসতে বললাম, গেস্টরা এসে গেলে আবার কথাবার্তা কিছুই হবে না। লক্ষ্মীর বিয়ে, এই কথাটা ওর দাদা বৌদিরা কখনো ভাবতেই পারেনি। প্রথমে একটু কিন্তু কিন্তু করলো, আসলে ওদের বিনা মাইনের কাজের লোকটা হাতছাড়া হয়ে যাবে তো। তারপর ওরা খরচের দোহাই দেখালো, এই দুর্মূল্যের বাজারে বিয়ের খরচ কে যোগাবে? আমি বললাম, ওসব নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনারা রাজি কিনা বলুন। চক্ষু লজার খাতিরে ওদের রাজি হতেই হলো। সামনের 22শে অগ্রহায়ণ বিয়ের দিন ধার্য হলো। মা চলে গেছেন 1 বছরও হয়নি, তাই বিয়ে হবে শৈশাবুদের। আমার বাড়ি থেকে বিয়েটা হবে। জনা কয়েক নিমন্ত্রিত থাকবেন। দাদামণিকে বললাম, বিয়ে পারপাসে যাবতীয় খরচা আমার। যথারীতি দাদামণি অরাজি। আমি বললাম, এতদিন তো আমাদের জন্য করেছো, তোমার জীবনটা গোছাবার একটু সুযোগ দাও দাদামণি। লাল শাড়ি পরিহিতা লক্ষ্মীর দিকে অপলক দৃষ্টিতে চেয়েছিল দাদামণি। 4 চোখের মিলনের সাথে সাথে হয়তোবা দুটি হৃদয়েরও মিলন ঘটে গেল। এখন অপেক্ষা 4 হাত এক করার। আমি জানি লক্ষ্মীমণিকে নিয়ে তুমি সুখী হবে। তোমাদের আগামী জীবন সুখের হোক এই কামনাই করি। ভালো থেকো তোমরা। হাতের সময় খুব বেশি নেই, এই অল্প সময় আমাকে বিয়ের জোগাড় যন্ত্র সব সেরে ফেলতে হবে। হোক না শৈশাবুদের বিয়ে,
নাই বা হলো আচার অনুষ্ঠান, বিয়ে তো বিয়েই হয় নাকি, কিছু আয়োজন তো করতেই হবে। বিয়ের যাবতীয় আয়োজনের দায়িত্ব যখন আমি নিয়েছি তখন আমার ব্যস্ততা তো থাকবেই। তবে তোমরা জানো তো, এই ব্যস্ততাটাকে আমি কিন্তু খুব এনজয় করছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজ আমি খুব ভালো মুডে রয়েছি। আমার দাদামণির বিয়ে, কতদিনের স্বপ্ন আমার। কোনোদিন ভাবিনি আমার এই স্বপ্ন পূরণ হবে। আমি আরো বেশি খুশি লক্ষ্মীমণির মতো মেয়েকে বৌদি হিসেবে পাবো বলে। মা চলে যাবার পর যে কালো মেঘের ঘন ঘটায় ছেয়ে গেছিল আমাদের বাড়িটা, লক্ষ্মীর আগমন বার্তায় তা একটু একটু করে সরে গিয়ে নতুন রবির কিরণ উকি দিতে লেগেছে। মা একটা কথা সব সময় বলতেন, জীবনে সুখ দুঃখ পাশাপাশি বহমান। কাল যে রাজা আজ সে ফকির, আবার আজ সে ফকির কাল সে রাজাও হতে পারে। লক্ষ্মীমণির ক্ষেত্রে এই কথাটা 100-র জায়গায় 200 ভাগ সত্যি। লক্ষ্মীর জীবনে সুখ এলো বলে খুব ভালো লাগছে লক্ষ্মীর মতো অভাগিনী মেয়ের জন্য কিছু করতে পেরে। সেদিন বাবিনের বার্থডে পার্টি মিটে যাবার পরে আমাকে জড়িয়ে ধরে লক্ষ্মীমণি খুব কেঁদেছিল। আমি জানি সেটা ছিল ওর আনন্দাশ্রু। বিয়ে ঠিক হওয়ার পর লক্ষ্মীর দাদা বৌদিদের ব্যবহারেও অনেকটা পরিবর্তন হয়েছে। ওকে আর কেউ আগের মতো গালমন্দ করে না। দুপুরে কাজকর্ম সেরে লক্ষ্মীকে ডেকে নিয়ে আমার কাছে হলুদ বেসন দুধের সর দিয়ে ওর রূপচর্চা করাই। কথায় বলে, বিয়ের জল গায়ে পড়লে নাকি মেয়েদের রূপ খোলে। এতদিনের চেনা লক্ষ্মীর রূপ ধীরে ধীরে কেমন যেন অচেনা হয়ে উঠছে আমার কাছে। সত্যি লক্ষ্মী এত সুন্দর? আসলে আগে তো সেভাবে লক্ষ্মীকে কোনোদিনও দেখিনি, তাই ওর রূপটাও ধরা দেয়নি আমার কাছে। আমার আগাম ব্যস্ততা আজ করে সঞ্জয় শাশুড়ি মায়ের জন্য দিন রাতের আয়ামাসি রেখে দিয়েছে। সংসারের কাজের চাপ এখন আমার অনেকটাই কম। বেঁচে যাওয়া সময়টা কাজে লাগিয়েছি বিয়ের জোগাড়ে। দাদামণির পাঞ্জাবি আর লক্ষ্মীমণির বেনারসি কিনতে যাব, লক্ষ্মীকেও সাথে নিলাম। ওরও তো পছন্দ অপছন্দ বলে একটা ব্যাপার আছে। ওকে জানাইনি যে দাদামণিও আমাদের সাথে শপিং এ যোগ দিচ্ছে, আর দাদামণিও জানে না লক্ষ্মীও আমাদের সাথে যাচ্ছে। হঠাৎ দেখায় দুজনের যে কি দশা হবে তা ভাবলেই আমার রোমাঞ্চ লাগছে। যথাসময়ে আমি আর সঞ্জয় লক্ষ্মীকে নিয়ে শ্যামবাজার পৌঁছলাম। দাদামণি আগে থেকে সেখানে উপস্থিত ছিল। আমার দাদামণি আবার সময়ের ব্যাপারে খুব পাংচুয়াল। নির্ধারিত সময়ের 5 মিনিট আগে পৌঁছবে বই পড়ে না। লক্ষ্মী আর আমি হাত ধরাধরি করেছিলাম। হঠাৎ লক্ষ্মী প্রচন্ড জোরে আমার হাতের মুঠিটাকে চেপে ধরলো। বুঝলাম হঠাৎ দর্শনের ফল এটা। দাদামণির ঠোঁটের কোনায়ও যেন হাসি ছুঁয়ে গেল। একবার কি আর চোখে তাকালো লক্ষ্মীর দিকে। দুজনের মুখমণ্ডলের ভৌগোলিক রেখার পরিবর্তনখানা দেখব বলেই না সাসপেন্স খানা ক্রিয়েট করেছিলাম। দুজনের দিকে একবার করে তাকাচ্ছি আর ওদের ভ্যাবা চাকা মারা অবস্থা দেখে নিজের মনে একচোট হেসে নিচ্ছি। ঠিক হলো, প্রথমে লক্ষ্মীর বেনারসি কেনা হবে। পছন্দের ভার ছেড়ে দিলাম দাদামণির ওপরে। আমার বিয়ের আগে অবধি দাদামণি তো আমাকে সব পছন্দ করে কিনে দিয়েছে। আমার জীবনের সেরা সম্পদ সঞ্জয়ও তো দাদামণিরই পছন্দ। পছন্দের ব্যাপারে দাদামণি সবসময় 1 নম্বর, তা আবারও প্রমাণ হয়ে গেল। অফ হোয়াইট জমির ওপরে মেরুন আর তুতে কালারের কম্বিনেশনে অপূর্ব সুন্দর একটা বেনারসি পছন্দ করলো দাদামণি। লক্ষ্মী অবশ্য নিজের পছন্দ অপছন্দ কিছুতেই জাহির করছে না। আসলে নিজের দাদারা বিয়ের ব্যাপার থেকে হাত তুলে নিয়েছে তো, তাই বোধহয় ও কুণ্ঠাটা কাটিয়ে উঠতে পারছে না। দাদামণির পাঞ্জাবিটা অবশ্য আমি পছন্দ করলাম। আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট। এবার সময় ওদের দুজনকে কিছুটা সময় একা ছেড়ে দেওয়ার। দুজন দুজনকে একটু আধটু জানাও তো জরুরি। প্ল্যান মাফিক আমি আর সঞ্জয় বাবিনকে ভ্যাকসিন দেওয়ার নাম করে ডাক্তারের চেম্বারে ঢুকলাম। লক্ষ্মীমণি অবশ্য আমাদের সাথে যেতে চাইছিল। একরকম জোর করি ওকে দাদামণির কাছে ছেড়ে দিলাম। লক্ষ্মীর লাজুক মুখ আর দাদামণির থতমত মুখখানা দেখে আমার ভারী মজা হচ্ছিল। সম্বন্ধ করে বিয়ের আগে জমতে যাওয়া প্রেমটাকে উপভোগ করাই তো আসল মজা। ঘন্টা দেড়েক বাদে আবার আমরা একত্রে মিলিত হলাম। এইটুকু সময় ওদের দুজনের মধ্যে বেশ ভাব জমে গেছে। দুজনে মিলে নতুন সংসারের জন্য বেড কভার, পিলো কভার, পর্দা এইসব কেনাকাটিও করেছে। ওদের দুজনকে দেখে হৃদয় আমার আরাম পেল। নিজের অজান্তে কখন যেন চোখের কোণাটা চিকচিক করে উঠল। বিয়ের দিন সকাল থেকেই আমার ব্যস্ততার সীমা ছাড়িয়েছে। আচার অনুষ্ঠান হবে না তো কি হয়েছে, দূরের কিছু আত্মীয় স্বজনের সকাল থেকে আগমন ঘটেছে।
কাল আমি দাদামণিকে আইবুড়ো ভাত খাইয়ে দিয়েছি। আজ থেকে দাদামণির আইবুড়ো নাম ঘুচবে। লক্ষ্মীর বাড়ির লোক ওকে আইবুড়ো ভাত খাওয়াবে কিনা জানি না, তাই দুদিন আগেই আমি লক্ষ্মীকে আইবুড়ো ভাত খাইয়ে দিয়েছি। আমার বাড়ির উঠোনে প্যান্ডেল বাঁধা হয়েছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মিলিয়ে মোট 150 জন নিমন্ত্রিত। এত ব্যস্ততার মাঝেও আমি দাদামণিকে খেয়াল করেছিলাম। দাদামণির চোখ দুটো কি পাঁচিলের ওপারে লক্ষ্মীমণিকে খুঁজছে? ওদের বাড়ি অবশ্য নিস্তব্ধ। সন্ধ্যে 6:30টায় ম্যারেজ রেজিস্ট্রারের উপস্থিতিতে শৈশাবত পর্ব মিটে যাবার পর লাল সিঁদুরে দাদামণি লক্ষ্মীমণির সিঁথি রাঙিয়ে দিলেন। ওদের জীবনের এই সুন্দর মুহূর্তগুলো সব ক্যামেরা বন্দী হতে থাকলো। আমার মনের ফ্রেমে ছবিগুলো চিরকালের মতো বন্দী হয়ে থাকলো। এত আনন্দের মাঝেও বুকের ভেতর একটা দমচাপা কষ্ট। আজ যদি মা থাকতেন কত খুশি না হতেন। মায়ের খুব শখ ছিল পুত্রবধূর মুখ দেখার। মা নেই বলেই হয়তো একাকিত্বের জ্বালা কাটাতে দাদামণির বিয়ের সিদ্ধান্ত। আমাদেরই একটা ঘরে ওদের ফুলসজ্জার ব্যবস্থা করা হয়েছে। আমার খুব জানতে ইচ্ছা করছে আমার দাদামণি ঠিক কতটা রোম্যান্টিক। চিরকাল জীবন যুদ্ধে লড়াই করে চলা দাদামণির জীবন আজ অন্য বাঁকে মোড় নিয়েছে। ইস, যদি পড়তে পারতাম দাদামণির মনের মধ্যে ভালোবাসার ঢেউ খেলছে কিনা। শত অভাব অনটনের মধ্যেও দাদামণি মুখে হাসি টেনে রাখত। কোনোদিন দেখিনি গম্ভীর হতে বা আমাদের বকাঝকা করতে। তবে দাদামণি রোমান্টিকতার উদাহরণও অবশ্য কোনোদিন পাইনি। একবার ভেবেছিলাম দাদামণির ঘরের দরজায় আড়ি পাতবো। সঞ্জয়ের বকা খেয়ে নিজের ঘরে ঢুকে গেলাম। ওদের দুজনের কাছাকাছি আসার সম্ভাব্য দৃশ্যগুলো অনুমান করে শিহরিত হচ্ছিলাম। আনন্দে পেটে গুড়গুড় অনুভব করছিলাম। দাদামণি আমার থেকে অনেক বড়। দাদামণিকে না জিজ্ঞেস করতে পারি? বৌমণিকে তো আজ রাতের কথা জিজ্ঞেস করতেই পারি। পরের দিন সকালে বৌমণির লজ্জায় রাঙা মুখখানা দেখে অবশ্য আমি উত্তর পেয়ে গিয়েছিলাম। একটা বিয়ে মানুষের সম্মান কতখানি পাল্টে দেয়। বিয়েতে কিছু না করলেও দিরাগমনে মেয়ে জামাইকে যথেষ্ট আপ্যায়ন করেছিল বৌমণির বাড়ির লোক। 2.5 দিন আমাদের হই হুল্লোড় করে কেটে গেল। বৌদি যেন আমাদের সংসারে এক রাশ ঠান্ডা বাতাস বয়ে এনেছিল। বিয়ের পর দাদামণির জীবনে সত্যি মা লক্ষ্মী প্রবেশ করেছিলেন। অনেক দিন ধরে আটকে থাকা প্রমোশনটাও বিয়ের পর ফাইনাল হয়ে যায়। 1 বছর পর নতুন রং করা গ্রিলের দরজাটা খুলে ভেতরে ঢুকতেই মনটা আনন্দে নেচে উঠল। জবা গাছটা, পেয়ারা গাছটা তাদের নতুন পাতার সম্ভার নিয়ে সগর্বে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। ঝকঝকে বাগানে কোথাও আগাছার দেখা নেই। দরজায় 2 বেল বাজানোর পর দরজা খুলল দাদামণি। সদ্য বাবা হওয়া সুন্দর সুঠাম চেহারার মাঝবয়সী এক ভদ্রলোক, যে ছোট থেকে আমার চোখে হিরো। ঘরের ভেতর ঢুকে এক পরম শান্তি অনুভব করলাম। এই সেই বাড়ি যেখানে আমি আমার জীবনের সেরা দিনগুলো কাটিয়েছি। বৌমণির হাতের ছোঁয়ায় যেন আবার প্রাণ ফিরে পেয়েছে বাড়িটা। দিন কয়েক আগে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে বৌমণি। সবার বক্তব্য আমার মাই নাকি আবার ফিরে এসেছে। যদিও আমি এসব মানি না, তবু একরত্তি পুচকেটার মধ্যে আমি যেন আমার মায়ের ছায়া দেখতে পাচ্ছি। এর মধ্যে আরো একটা ঘটনা ঘটে গেছে। আমার দিদি যে বাড়িতে না জানিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, সে আবার ফিরে এসেছে। বলা ভালো বৌমণি ফিরিয়ে এনেছে। কয়েক বছর আগে স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়ে 10 বছরের ছেলেকে নিয়ে পেট চালাতে আয়ার কাজ ধরেছিল দিদি। বৌমণি যে হাসপাতালে সন্তান প্রসব করেন, সেখানেই দাদামণির সাথে দিদির দেখা হয়। বৌমণি দিদিকে ফিরিয়ে আনেন বাড়িতে। মা লক্ষ্মীর সংসারে কেউ ফিরে যায় না, মায়ের ঝাঁপি সব সময় পূর্ণ থাকে। আমি জানি তুমি সবাইকে ভালো রাখবে বৌমণি। লক্ষ্মীর পা পড়েছে যে সংসারে, সেই সংসারের তো ভালো হবেই। সময় যে কোথা দিয়ে বয়ে চলে যায় তা টেরই পাওয়া যায় না। এই তো সেদিনের কথা, দাদামণির বিয়ে দিলাম। দেখতে দেখতে দাদামণির মেয়েরই এখন 6 মাস বয়স হয়ে গেল। আজ অন্নপ্রাশন উপলক্ষে আমরা আবার সবাই মিলিত হয়েছি এ বাড়িতে। উঠোনে ম্যারাপ বাঁধা, চারিদিকে বেলুন দিয়ে সাজানো। মোটু পাতলু রূপী দুজন গেটের সামনে দাঁড়িয়ে অতিথি অভাগ্যতদের অভ্যর্থনা জানাচ্ছে। ছাদের ওপর খাওয়ানোর ব্যবস্থা একেবারে ইলাহি কাণ্ড যাকে বলে। আমার বাবিন তো মোটু পাতলুকে পেয়ে খুব খুশি। কিছুতেই তাকে বাড়ির ভেতর ঢোকানো যাচ্ছে না। বাবিনের বায়নাকা ওর বাবা সামলাচ্ছে। আমি বাড়ির ভেতরে আত্মীয় স্বজনদের সাথে আড্ডায় মশগুল। ভারী সুন্দর দেখতে হয়েছে দাদামণির মেয়েকে, ঠিক যেন ডলপুতুলটি।
ওর নাম রেখেছে ঐন্দ্রিলা। সারাক্ষণ আমার দিদি টুকু মানে ওর বড় পিপির কাছে থাকে, তো তাই বড় পিপির খুব ন্যাওটা। আমাকে খুব একটা চেনে না, আর চিনবেই বা কি করে? ঐন্দ্রিলা হওয়ার পর মাত্র 2বার আমি এ বাড়িতে এসেছি। তারপর আমার শাশুড়ি মায়ের খুব বাড়াবাড়ি হলো। টানা 3 মাস জমে মানুষে টানাটানির পর দিন 20 আগে উনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমার দিদিও বেশ ভালোই আছে এ বাড়িতে। দাদামণি একটা সেলাই মেশিন কিনে দিয়েছে, মেয়েদের ব্লাউজ, ফলস পার, পিকো এসব করে এখন। দিদির ভালোই রোজগার হচ্ছে। দিদির ছেলে পিকুকে একটা ভালো সরকারি স্কুলে ভর্তি করে দিয়েছে দাদামণি। 6 মাসে মামা বাড়িতে বেশ জমে গেছে পিকু। মামির সাথে বেশ ভাব, যত আবদার সব মামি মেটায়। বৌমনির বাপের বাড়ি থেকে ও দাদা বৌদিরা সব এসেছে। বৌমনিকে বিয়েতে কিছু না দিলেও তাদের একমাত্র ভাগ্নিকে উপহার দিতে কোনো কার্পণ্য করেননি। ভাগ্নি হওয়ার পর মামা বাড়ি থেকে বালিশ, বিছানা, তোয়ালে, মশারি, নতুন জামা, দুধের বোতল, ঝিনুক বাটি, রূপোর কাজল লতা সব তত্ত্ব এসেছিল। অন্নপ্রাশনে ভাগ্নিকে মোটা সোনার চেন দিয়েছে মামারা। ভাবতে অবাক লাগে, এরা বৌমনির সেই দাদা বৌদি যারা একসময় বৌমনিকে বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছিল। কি কষ্টই না দিত বৌমনিকে। সবই তো আমার নিজের চোখে দেখা। তাই ভাবি, মানুষকে গিরগিটি বললেও বোধহয় খুব একটা ভুল হবে না। ক্ষণে ক্ষণে নিজের রং চেঞ্জ করে। বৌমনির বিয়ে হবে, এমন রাজরানী হয়ে থাকবে, তা স্বপ্নেও কল্পনা করেনি বৌমনির বাড়ির লোক। আমার দাদামণি আর বৌমনি কিন্তু কোনোদিন ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। আমি একবার বৌমনিকে জিজ্ঞেস করেছিলাম, তুমি ওদের সাথে কি করে এত মিষ্টি ব্যবহার করো বৌমনি? তোমার রাগ হয় না ওদের ওপর? আর কেউ না জানুক, আমি তো জানি ওরা তোমাকে কত কষ্ট দিয়েছে। বৌমনি মুখে স্বভাব সিদ্ধ হাসি ঝুলিয়ে রেখে উত্তর দিয়েছিল, ওরা আমার আপনজন খুকু। ওরা আমাকে যদি তাড়িয়ে দিত তাহলে কোথায় যেতাম বলো তো? আপনজন হাসালে বৌমনি তুমি। আপনজন বুঝি আপনজনকে এত কষ্ট দিতে পারে? তুমি একেবারে ছেলে মানুষ খুকু। রাগ, অভিমান, দুঃখ এগুলো নিজের লোকের ওপরেই তো হয়। তবে রাগ কখনো পুষে রাখতে নেই খুকু। এই তো একটা জীবন, আজ আছি কাল নেই। কি হবে রাগ অভিমান করে? তার থেকে যে কদিন আছি আনন্দ করেই বাঁচি, কি বলো? বৌমনির মুখে সেই ভুবন ভোলানো হাসি। বৌমনিকে যত দেখি তত অবাক হই। কি ধাতুতে তৈরি তুমি কে জানে? আমি 100-র জায়গায় 200% নিশ্চিত আমার দাদামণির জন্য তোমার থেকে ভালো সহধর্মিণী আর কেউ হতেই পারতো না। এই 1.5 বছরে দাদামণির চেহারায় আমূল পরিবর্তন হয়েছে। দাদামণি যে একজন আদ্যপান্ত সুখী মানুষ তা তাকে দেখে বেশ বোঝা যায়। কিরে খুকু, কখন এলি? দাদামণির পুচকেটাকে নিয়ে খেলায় মত্ত ছিলাম। পিঠে বেশ ভারী হাতের চাপড় পরায় খেলায় দাড়ি টানলাম। আরে রাঙা পিসিমা, তুমি কেমন আছো? কখন এলে? অনেক সকালে এসেছি রে। বাবাইয়ের বউ নিয়ে এলো। বাবাই অফিস ফেরতে আসবে। আমি খুব জেদ ধরেছিলাম বুঝলি। টিটোর বিয়েতে আসতে পারিনি, ওর মেয়ের অন্নপ্রাশনে যাবই। বয়স তো হলো, কবে চোখ বুঝবো। এই সুযোগে এক ঢেলে 2 পাখি মারা হবে। নতুন বউ, নতুন কন্যে, 2ই দেখা হয়ে যাবে। ওই জন্যই তো বাবাইয়ের বউ স্কুল থেকে ছুটি নিল। রাঙা পিসিমা আমার একমাত্র পিসিমা। বাবারা 2 ভাই 1 বোন ছিলেন। বাবা জেঠু তো সেই কবেই ওপারে পাড়ি দিয়েছেন। অভিভাবক বলতে মাথার ওপর আছেন শুধু এই পিসি, বর্ধমানে থাকেন। পিসির এক ছেলে বাবাইদা একটা প্রাইভেট ব্যাংকে কাজ করে, এখন কলকাতায় পোস্টিং। বাবাইদার বউ স্কুল টিচার, বর্ধমানেই থাকে। দাদামণির বিয়ের সময় বাবাইদা অফিসে ট্যুরে থাইল্যান্ডে, আর বৌদির স্কুলে, জিকোর স্কুলেও তো তখন অ্যানুয়াল এক্সাম চলছে, ওরা কেউই আসতে পারেনি। রাঙা পিসির সাথে গল্প করতে করতে বৌদি আর জিকো যোগ দিল আমাদের সাথে। রাঙা পিসি খুব মাইডিয়ার মানুষ। এত বয়সেও তার হই হই আনন্দে এতটুকু ঘাটতি পড়েনি। ইতিমধ্যে বৌমনি পুচকেকে সাজিয়ে গুজিয়ে রেডি করে দিয়েছে। লাল বেনারসি কাপড়ের জামা, মাথায় লাল চেলি, কপালে চন্দন, ঠিক যেন লালপরি। এত হামি, এত লোক দেখে আমার লালপরি একটু ঘাবড়ে গেছে বোধহয়, তাই কান্নাকাটি শুরু করেছে। দিদি একটা থালায় ভাত সাজিয়ে আসন পেতে প্রদীপ জ্বালিয়ে দিল। আমার লালপরি বড় মামার হাতে প্রথম ভাত খাবে। পায়েসটাই বেশি পছন্দ হয়েছে লালপরির, বারবার পায়েসটাই খেতে চাইছে। আমার বাবিনের অন্নপ্রাশনের কথা মনে পড়ে গেল। দাদামণির হাতে ও এরকম ভাবে প্রথম ভাত খেয়েছিল। সত্যি তো, অনেকক্ষণ হয়ে গেল বাবিন আর বাবিনের বাবাকে দেখতে পাইনি।
এসে থেকে ওরা তো বাড়ির ভেতরেও ঢোকেনি, গেল কোথায় দুজনে? দৌড়লাম বাইরের দিকে। বাড়ির বাইরে প্যান্ডেলে সার দিয়ে বসার চেয়ার পাতা রয়েছে, আমন্ত্রিতরা সবাই বসে গল্প গুজব করছেন। বেশি খুঁজতে হলো না, সামনেই বাবিন খেলে বেড়াচ্ছে, আর ওর বাবা প্রায় সমবয়সী এক ভদ্রমহিলার সাথে গল্পে মশগুল। একটু অবাক হলাম, ভদ্রমহিলাকে আমি চিনি না, হয়তো দাদামণির অফিস কলিগ। একজন অপরিচিত ভদ্রমহিলার সাথে সঞ্জয় এমন ভাবে গল্প করছে যেন কতদিনের চেনা। আস্তে আস্তে গিয়ে দাঁড়ালাম ওদের কাছে। ওরা তুই তোকারি করে কথা বলছে, তার মানে একে অপরকে ওরা চেনে। আমার উপস্থিতি টের পেয়ে সঞ্জয় উত্তেজিত হয়ে উঠল। এই আমার অর্ধাঙ্গিনী কেয়া, এ বাড়ির ছোট মেয়ে, সবার আদরের খুকু। আর কেয়া, ইনি হচ্ছেন আমার ব্যাচমেট অস্মিতা নিয়োগী। আমরা বঙ্গবাসী কলেজে একসাথে পড়তাম, এখন দাদামণির কলিগ। ভদ্রমহিলা হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়ে হাই বললেন। কেন জানি না, আমার ওনার হাত স্পর্শ করতে ইচ্ছে করলো না। দু হাত জোরে নমস্কার জানিয়ে সঞ্জয়ের দিকে তাকিয়ে বললাম, অনেক বেলা হলো, বাবিনকে একটু খাইয়ে দাও না। বাড়িতে থাকলে বা কোথাও গেলে সঞ্জয় বাবিনকে খাওয়ানোর কাজটা করে, ও বাবিনকে খাওয়াতে বেশ আনন্দই পায়। আজ বাবিনকে তুমি খাইয়ে দাও কেয়া, অনেক বছর বাদে আমাদের দেখা, বুঝতেই তো পারছো কত কথা জমে আছে। সঞ্জয়ের কথায় কোথায় যেন তাল কেটে গেল আমার। একজন নারী আর একজন পুরুষের মধ্যে কত কথা থাকতে পারে, খুব ভালো বন্ধু হয়তো দুজনে। কিছু বললাম না, বাবিনের হাত ধরে ওকে খাওয়াতে নিয়ে গেলাম। বাবিনকে খাওয়াচ্ছি দেখি সঞ্জয়ের অস্মিতা দুজনে একসাথে খেতে এলো। আমাকে যেন দেখতেও পেল না ওরা। সঞ্জয় কি ভুলে গেছে আমিও খাইনি? এই 6.5 বছরে কখনো তো আমায় ছেড়ে খায়নি। তাহলে আজ কি হলো? মনটা হঠাৎ করে বিষণ্ণতায় ছেয়ে গেল, কিছুই ভালো লাগছে না আমার। আমাদের গাড়িটা বিটি রোডের জ্যামে থেকে থেকে আটকাচ্ছে। চারিদিকে বাস, ট্যাক্সি, অটো আর অফিস ফেরতা ক্লান্ত মানুষের ঢল। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর বউয়ের হাতের চা পকোড়া খেয়ে হয়তো বাচ্চার হোমওয়ার্ক নিয়ে বসবে। এতেই সুখ একজন নিম্ন মধ্যবিত্ত বাঙালির পুরুষের। সদ্য কেনা সেকেন্ড হ্যান্ড অল্টোটাতে চালকের আসনে সঞ্জয়, পাশে আমি বসে রয়েছি। সারাদিনের ক্লান্তিতে বাবিন পেছনের সিটে ঘুমিয়ে পড়েছে। সঞ্জয় আজ বেশ ভালো মুডে রয়েছে, গুনগুন করে হিন্দি গানের সুর ভাজছে। মাঝে মাঝে ওর বা হাতটা আমার হাতে হাত বোলাচ্ছে। আমার কিন্তু একটুও রোমান্টিক হতে ইচ্ছা করছে না। সঞ্জয়ের রোমান্টিক মুডের কারণ কি আমি, নাকি অন্য কেউ? সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে আমার মন। সকাল থেকে এত কাজের চাপ যায় যে দম ফেলবার ফুরসতটুকু পাই না। সকালে বাবিনকে স্কুলে পৌঁছে দিয়ে এসে সঞ্জয় ব্রেকফাস্ট করে দোকান খুলবে, তাই সাত সকালে টিফিন বানানোর তাড়া থাকে। তার উপর কাজের মাসের আজ এই কাল সেই, মাসের মধ্যে 15টা পরব লেগেই আছে। বাসি কাজ সারা থাকে, জামা কাপড় ধোয়া থাকে, স্নান সেরে পুজো করা থাকে। আবার 1:30টার মধ্যে লাঞ্চও রেডি করতে হয়। সঞ্জয় খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে আবার বিকেলে দোকান খুলবে। এখন আবার নতুন কাজ যোগ হয়েছে, বাজার করা। আগে সঞ্জয় এই কাজটা করত। অন্নপ্রাশন থেকে ফেরার পর কি যে হয়েছে সঞ্জয়ের, তেল আনে তো নুন আনে না, নুন আনে তো চিনি আনে না, এত ভুলে যাচ্ছে আজকাল। তাই একরকম বাধ্য হয়েই বাজারের দায়িত্বটা আমার কাঁধে নিয়েছি। বাজার করছি, সবজি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছি। ব্যাগের ভেতর ফোনটা টানা বেজেই চলেছে। হাতের সবজিটা রেখে অগত্যা ফোনটা ব্যাগ থেকে বের করতেই হলো। দিদির ফোন। রিসিভ করে হ্যালো বলতেই ওপার থেকে দিদির উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো, এই খুকু, জানিস তো কি হয়েছে? বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। কোনো রকমে বললাম, কি হয়েছে? সবাই ঠিক আছে তো? পুচকি ও ঠিক আছে তো? আরে হ্যাঁ রে বাবা, সবাই ঠিক আছে। আমি তো তোকে অন্য কথা বলবো বলে ফোন করেছিলাম, বলে খানিকটা হেসে নেয় দিদি। খুব দরকারি কথা কি? না, দরকারি নয়, তবে হাসির কথা। তাহলে এখন ফোনটা রাখ, আমি বাজার করছি, তোকে পরে ফোন করব। আচ্ছা। দিদি যেন একটু বিমর্ষ হয়ে গেল। বাজার করে বাড়ি ফিরতে ফিরতে 10টা বেজে গেল। ভাতের হাঁড়িটা রেডি করে সবজিগুলো কেটে ধুয়ে রাখলাম। ঘড়ির কাঁটা তখন 10:30 ছুঁই ছুঁই। বাবিনের 11টায় স্কুল ছুটি, এক্ষুনি না বেরোলে দেরি হয়ে যাবে। একটা রুটিতে একটু তরকারি নিয়ে কোনো রকমে মুখে পুরে বাবিনের স্কুলের দিকে ছুট লাগালাম।
এক সপ্তাহ আগে ও রতন কাকাকে দোকানে বসিয়ে রেখে সঞ্জয় বাবিনকে স্কুল থেকে নিয়ে আসতো। কিন্তু ওই যে বললাম, ও বাড়ি থেকে ফেরার পর সঞ্জয়ের কি যেন একটা হয়েছে, খালি সব ভুলে যায়। সেদিন আমি এই কাজে ব্যস্ত ছিলাম, ঘড়ির দিকে খেয়াল করিনি। মোবাইল বেজে ওঠায় রান্নাঘর থেকে ছুটলাম ফোন রিসিভ করতে। অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। হ্যালো বলতে ও প্রান্ত থেকে সুরেলা এক মহিলা কণ্ঠ শোনা গেল। হ্যালো, আপনি দীপ্তদীপের মা বলছেন? হ্যাঁ বলছি, আপনি? আমি ওর ক্লাস টিচার নিকিতা বলছি। কখন স্কুল ছুটি হয়ে গেছে, আপনারা কেউ দীপ্তকে নিতে আসেননি তো? সব বাচ্চা চলে গেছে, খুব কান্নাকাটি করছে ও। ঘড়ির দিকে তাকালাম, 11:30 বাজে। সে কি, ওর বাবা যায়নি? না, এখনো তো কেউ আসেননি। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ফোনটা কেটে সঞ্জয়কে রিং করলাম। তুমি বাবিনকে আনতে যাওনি সঞ্জয়? এই যা, একদম ভুলে গেছি। 11:30 বেজে গেছে না, আমি এক্ষুনি যাচ্ছি। থাক, তোমাকে আর যেতে হবে না, আমি যাচ্ছি। আজকাল তুমি একটু বেশি ভুলে যাচ্ছ সঞ্জয়। বেশ রাগের মাথায় শেষের কথাগুলো বলে ফোনটা কেটে দিই আমি। একটা টোটো রিজার্ভ করে ছুটলাম বাবিনকে আনতে। সেই থেকে আমি বাবিনকে স্কুল থেকে নিয়ে আসি। বাবিনকে স্কুল থেকে এনে স্নান করিয়ে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি। এই ফাঁকে মাছের ঝোলটা বানিয়ে ফেলতে হবে। সেই ভোরবেলা উঠে ছেলেটা স্কুলে যায়, তাড়াতাড়ি খাইয়ে ঘুম না পাড়ালে ছেলেটা খেলতে খেলতেই ঘুমিয়ে পড়বে। আবারও বেজে ওঠে ফোনটা। তাড়াহুড়োর সময় বারবার ফোন বাজলে বড্ড বিরক্ত লাগে। দিদি ফোন করেছে। এই এক হয়েছে দিদির স্বভাব, কোনো কথা উগরোতে না পারা অব্দি শান্তি নেই। বল। এই শোন না, কাল কি হয়েছে, তুই এখন ফ্রি আছিস তো? ও প্রান্ত থেকে দিদির উত্তেজিত কণ্ঠস্বর ভেসে আসে। না, একটু ব্যস্ত আছি, বাবিনকে খাওয়াবো। যা বলার তাড়াতাড়ি বল। শোন না, কাল তো রোববার ছিল, দাদামণি বাড়িতেই ছিল, পিকো ঘুমিয়ে পড়েছিল। আমি বসার ঘরে টিভি দেখছিলাম। দাদামণি বৌমণি পুচকেকে নিয়ে নিজেদের ঘরেই ছিল। কথা শেষ করার আগেই হাসিতে ফেটে পড়ে আমার দিদি। আমি বিরক্ত হয়ে বলি, না হেসে আসল কথাটা বল, আমার বিস্তর কাজ পড়ে আছে। হ্যাঁ বলছি তো, শোন না, আমি কি একটা কথা বলতে ওদের ঘরে ঢুকেছিলাম, দেখি। আবার হাসতে শুরু করে আমার দিদি। বুঝলাম ঘনিষ্ঠ কোনো মুহূর্তে দিদি ওদের ঘরে ঢুকে পড়েছিল। দিদিটা সেই ক্যাবলাকান্তই রয়ে গেল। পড়াশোনা না করলে যা হয় আর কি। যথাসম্ভব গম্ভীর হয়ে বললাম, তুই বা স্বামী স্ত্রীর ঘরে নক না করে ঢুকেছিলি কেন? খুব অন্যায় করেছিস। হ্যাঁ মানছি আমার অন্যায় হয়েছে, তবে দাদামণি যে এত রোমান্টিক জানতাম না রে। দিদি আবার হাসিতে ফেটে পড়ে। আমি দিদির থেকে বয়সে ছোট হলেও দিদি কিন্তু আমাকে বেশ সমীহ করেই চলে। দিদির আমি একটু বেশি পড়াশোনা শিখেছি বলেই হয়তো এমনটা করে। অনেকদিন দিদির সাথে যোগাযোগ না থাকায় সেরকম সখ্যতাও নেই আমাদের মধ্যে। গাম্ভীর্য বজায় রেখেই বললাম, আচ্ছা ঠিক আছে, এখন ফোনটা রাখ। রেখে দেব? দিদির গলায় হতাশার সুর। রাখ। দিদির কাছ থেকে পুরোটা না শুনলেও আমি যেন কল্পনায় সবটাই দেখতে পাচ্ছি। সম্ভাব্য দৃশ্যগুলো ভাবছি আর সারা শরীর মন জুড়ে রোমাঞ্চ লাগছে। দুপুরে সঞ্জয় খেতে এসেছে। আমার খুব ইচ্ছে করছে ওর সাথে দূরে কোথাও হারিয়ে যেতে, ওর বুকে মাথা রেখে পৃথিবীর সমস্ত সুখ উপভোগ করতে, ঠিক যেমনটা বিয়ের প্রথম বছর কেটেছিল। সঞ্জয়ের আজ মুড অফ। খেতে বসেও মোবাইল নিয়ে খুঁটখুট করেই চলেছে। আগে মোবাইলের প্রতি এত আসক্তি ছিল না, কিছুদিন ধরে দেখছি মোবাইল ছাড়া ওর চলছেই না। কিছুদিন আগে পর্যন্ত দুপুরে খেতে এসে কত গল্প করত, গল্পে ভালোবাসায় হারিয়ে যেতাম আমরা। কয়েকদিনে ছবিটা আমূল পরিবর্তন হয়েছে। চলো না, আজ বিকেলে একটু কোথাও থেকে বেরিয়ে আসি। মনের কথাটা বলেই ফেললাম সঞ্জয়কে। সত্যি তোমার বুদ্ধি বলিহারি। কাজকর্ম শিখেই তুলে এখন তোমায় নিয়ে আমি হাওয়া খেতে বেরোবো? সঞ্জয় একরকম ঝাঁঝিয়ে উঠল আমার ওপর। বছরে সঞ্জয়ের এমন ব্যবহার কখনো দেখিনি। ওর ব্যবহারের পরিবর্তন খুব কষ্ট দিল আমার মনকে। দুপুরের খাওয়া মাথায় উঠল, চোখের জল উপচে ভাতের থালায় টপ টপ করে পড়তে লাগলো। কিছুতেই আটকাতে পারলাম না। সঞ্জয় একবারও আমার দিকে তাকালো না। খাওয়া সেরে বিছানায় গিয়ে নাক ডাকিয়ে ঘুম লাগালো। জানলার গ্রিল ধরে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আমি। বাইরে অস্তমিত সূর্য, দিনের তাপ,
একটু একটু করে কমিয়ে দিচ্ছে। একদল ছেলে মনের আনন্দে মাঠে ফুটবল খেলে চলেছে। মন্দিরের চাতালে 4-5 জন মহিলার জটলা নিজেদের সুখ দুঃখগুলো ভাগ করে নিচ্ছে বোধহয় একে অপরের সঙ্গে। দুটো ছেলে স্কুল থেকে ফিরছে গল্প করতে করতে। ভারী ব্যাগের ভারে নুয়ে পড়েছে ওদের শরীর। ওদের খেলার সময় নেই। ওদের বাবা মা ইঁদুর দৌড়ের রেসে ওদের নাম লিখিয়েছে যে। পাখিরা দল বেঁধে ফিরে যাচ্ছে যে যার বাসায়। আকাশের রং একটু একটু করে বদলাচ্ছে, ঠিক যেমন একটু একটু করে বদলে যাচ্ছে সঞ্জয়। এক্ষুনি ঝুপ করে সন্ধ্যা নামবে। এত কিছুর মাঝে অতীত বর্তমানের সুখ স্মৃতি আঁকড়ে একলা আমি গ্রিল ধরে দাঁড়িয়ে থাকি। কখন থেকে বেল বাজাচ্ছি, শালি এতক্ষণ লাগে দরজা খুলতে? তুমি আজও গলা অবধি গিলে এসেছো? হ্যাঁ গিলেছি তো, বেশ করেছি। কি করবি? কি আর করব, কিছু করার থাকলে অনেক আগেই করতে পারতাম। মেয়েটা বড় হচ্ছে সে খেয়াল আছে? ধুত্তর, নিকুচি করেছে তোদের মা মেয়ের। বাড়ি ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেছে পাঁচালি। এই জন্যই তো শালা বাড়ি ফিরতে চাই না। বাবা মায়ের অশান্তিতে 10 বছরের মিষ্টু ঘুম ভেঙে উঠে বসে মাথা চুলকোতে থাকে। প্রতি রাতের এই অশান্তি এখন একরত্তি মিষ্টুর গা সওয়া হয়ে গেছে। প্রথম প্রথম চিৎকার করে কাঁদত, এখন চুলোচুলি হাতাহাতিও বিশেষ প্রভাব ফেলে না মিষ্টুর মনে। বাবার সাথে কাটানো সুন্দর সময়গুলো এখন সব স্মৃতি। চোখের সামনে একটু একটু করে বদলাতে দেখছে বাবাকে। আগের বাবার সাথে এখনের বাবাকে কিছুতেই মেলাতে পারে না মিষ্টু। বাবাকে বড্ড অচেনা মনে হচ্ছে। মনে মনে অন্য গ্রহের প্রাণী যে ধরা ছোঁয়ার বাইরে। জেগে আছিস সঞ্জয়? হ্যাঁ বল। ও প্রান্ত থেকে মুহূর্তে হোয়াটসঅ্যাপে রিপ্লাই আসে। কি আর বলবো, নিজের কপাল নিজেই পুড়িয়েছি। এখন বিলাপ করা ছাড়া আর কি উপায়? কেন, আবার কি হলো? কি আবার হবে? রোজ তো তিনি একই কীর্তন গেয়ে চলেন। আজও আকণ্ঠ গিলে এসে চিৎকার চেঁচামেচি জুড়েছে। পাড়ার লোকেদের কথা তো ছেড়েই দিলাম, মেয়েটা বড় হচ্ছে তো নাকি? উভয় তরফে কিছুক্ষণ চুপ। ফোনটা হাতে নিয়ে অস্মিতা বসে থাকে উত্তরের অপেক্ষায়। উত্তর না পেয়ে নিজেই আবার টাইপ করতে শুরু করে। তোকে কি ডিস্টার্ব করলাম? কেন বলতো? না এমনি, তুই চুপ করে আছিস তো তাই বললাম। ভাবছি পলাশ তো আগে এমন ছিল না, কোথা থেকে যে কি হয়ে গেল। সবই আমার কপাল রে। বাড়ির অমতে ওকে বিয়ে করলাম, সবই তো ঠিকঠাক চলছিল। এখন আমার মেয়ে নিয়ে দাঁড়াবার জায়গা নেই। আবির আর বিশুর সাথে তোর ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম। ও আচ্ছা, কি বললো ওরা? সে তো অনেক কথাই হলো, পরে দেখা হলে বলবো খন। আচ্ছা, সেই ভালো। এ কি তুমি এখনো ঘুমোওনি? ঘুমটা ভেঙে যাওয়ায় সঞ্জয়কে প্রশ্ন করি। তোমার ঘুম পেয়েছে, তুমি ঘুমোও না, আবার আমাকে নিয়ে পড়লে কেন? তোমাকে নিয়ে পড়লাম মানে? মাঝরাতে না ঘুমিয়ে ফোন নিয়ে খুটখাট করছো, জিজ্ঞেস করতে পারবো না? না পারবে না, ঘুম আসছে না তাই ফোন ঘাটছি। তোমার সবেতেই অসুবিধে। কথায় কথায় আমি অত কৈফিয়ত দিতে পারবো না। একটা সাধারণ কথা জিজ্ঞেস করলাম, তুমি এত রিয়াক্ট করছো কেন? নিজেকে আর সংযত রাখতে পারলাম না, গলার স্বর চড়ে গেল। ধুর শালা, নিকুচি করেছে ঘুমের। তুমি ঘুমো কুম্ভকর্ণের মতো, আমি পাশের ঘরে যাচ্ছি। ইতিমধ্যে সঞ্জয়ের মুঠো ফোনটা সুর করে বেজে উঠল। কলটা রিসিভ না করে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল সঞ্জয়। সশব্দে দরজা খোলার বন্ধ হওয়ায় আমার বাবির একটু জেগে উঠেছিল। ওকে চাপড়ে চাপড়ে ঘুম পাড়িয়ে দিলাম। কয়েক ফোঁটা চোখের জল পড়ে ওর মাথার কয়েক গাছা চুল চকচক করে উঠল। বাবিন ঘুমিয়ে পড়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2:10। পাশের ঘর থেকে ফোনে কথা বলার ফিসফিস শব্দ ভেসে আসছে। ফোনের অপর প্রান্তে কে আছে তা আমার বুঝতে এতটুকু বাকি নেই। এত বছরের বিবাহিত জীবনেই প্রথম একটা রাত সঞ্জয় আর আমি এক বাড়িতে থেকেও আলাদা ঘরে। বিগত কয়েক মাস ধরে সঞ্জয়ের ব্যবহারে আমূল পরিবর্তন এসেছে। যে কোনোদিন আমার সাথে জোরে কথা বলেনি, সে এখন আমার সাথে ঝাঁঝিয়ে কথা বলছে। বাড়িতে সবার ছোট ছিলাম বলে খুব প্যাম্পার্ড ছিলাম। কেউ কোনোদিন আমার সাথে এরকম ব্যবহার করেনি। ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছি আমি। ধেয়ে আসছে প্রবল ঝড়, যার ধাক্কায় ভেঙে গুড়িয়ে যাবে সব কিছু। আর আমার চোখে বাদ না মানা অকাল শ্রাবণ ধারা। সমুদ্রের তীরে আমার বালির প্রাসাদকে স্পষ্ট দেখতে পাচ্ছি।
তটে আছড়ে পড়া দৈত্যাকার ঢেউয়ে একটু একটু করে তলিয়ে যাচ্ছে আমার প্রাসাদ, আমার সাজানো সংসার। বাবিনের ঘুমন্ত নিষ্পাপ মুখটা দেখে বুকের ভেতরটা চিনচিন করে উঠল। ও তো কোনো দোষ করেনি, তবে কোন পাপে ও সাজা ভোগ করবে? কখন যে ঘুমিয়ে পড়েছিলাম কে জানে। চোখের জলে ভিজে বালিশটাও শুকিয়ে গেছে। অ্যালার্মের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। পাশ ফিরতে দেখি সঞ্জয় আমার পাশে অঘরে ঘুমোচ্ছে। কাল রাতের কথা মনে পড়ে গেল। কিছুক্ষণ চুপ করে বিছানায় বসে রইলাম। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যা হয়েছে ভুলে যাব। সঞ্জয়ের নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, ওর সাথে বসে আলোচনা করব। মান অভিমান সব ভুলে গিয়ে ওকে ডাকলাম। কি গো, 5:30 বাজে, মর্নিং ওয়াকে যাবে না? না, আজ আর যাব না। তুমি বরং আমায় একটু চা দাও, তাড়াতাড়ি বেরোতে হবে। ঘুম জড়ানো গলায় সঞ্জয় বলল। চা টেবিলে নিয়ে এসে দেখি সঞ্জয় ফ্রেশ হয়ে এসে গেছে। ওর মুখোমুখি বসলাম। ও চা খাচ্ছে ঠিকই, কিন্তু ওর চোখ দুটো ফোনে আটকে রয়েছে। নিস্তব্ধতার ভঙ্গ আমি করলাম। তোমার কি কোনো প্রবলেম হয়েছে সঞ্জয়? কেন বলো তো? মোবাইল থেকে চোখ না সরিয়ে সঞ্জয় জবাব দিল। না, তোমাকে কদিন ধরে খুব অন্যমনস্ক দেখছি, তাই বললাম। না শোনো, আমি একটু বেরোবো, ম্যাগিটাকে কিছু একটা করে দাও, আমি স্নানে যাচ্ছি। এখনো সঞ্জয়ের চোখ দুটো মোবাইলে আটকে। হ্যাঁ দিচ্ছি। দোকানের কোনো কাজ আছে বোধহয়। দোকানের কাজ ছাড়া কি জীবনে আর কোনো কাজ থাকতে নেই? ঝাঁঝিয়ে উঠল সঞ্জয়। কোনোদিন তো এত সকালে বেরোও না, তাই জিজ্ঞেস করলাম। কোনোদিন বেরোই না বলে যে আজও বেরোবো না এমন কোনো দাসখত কি তোমার কাছে লিখে দিয়েছি? তুমি এমন ভাবে কথা বলছো কেন? একটা সামান্য কথা জিজ্ঞেস করলাম। না করবে না, সামান্য কথাও জিজ্ঞেস করবে না। একটা কথা মনে রাখবে, তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। স্নান করে এসে ড্রেস পরছে সঞ্জয়। আমি ম্যাগির প্লেটটা নিয়ে সামনে গেলাম। ম্যাগি হয়ে গেছে, খেয়ে যেও। অপ্রত্যাশিত ভাবে আমার হাত থেকে ম্যাগির প্লেটটা নিয়ে সঞ্জয় ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। আওয়াজে বাবিন ঘুম থেকে উঠে কাঁদতে লেগেছে। সঞ্জয়ের কোনো ভ্রুক্ষেপ নেই, ও বেরিয়ে গেল। মেঝেতে পড়ে থাকা প্লেটের টুকরো আর ম্যাগি পরিষ্কার করতে করতে আমাদের ভবিষ্যতের ছবি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। একলা আমি বাবিনকে নিয়ে ভেসে যাচ্ছি অথই সমুদ্রে। কোনো তল পাচ্ছি না, আস্তে আস্তে ডুবে যাচ্ছি, দম বন্ধ হয়ে যাচ্ছে। উফ, কি ভীষণ কষ্ট। আজকের পর্ব এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব কাল দুপুর 2টায় আমি আপলোড করে দেব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।